আবারও খুলনা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং তার পুরো শরীর জুড়ে কিন্তু রক্ত। এই এনসিপির সাথে যুক্ত হয়েছে, এখন সেই জন্য তার কোনো শত্রু আছে কিনা আমি বলতে পারি না। আমরা এখনো পর্যন্ত উনি যত সময় না ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছেন বা আমরা কোনো তার কাছে কোনো আপডেট পাচ্ছি, এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো কর্মসূচির সিদ্ধান্ত নেইনি। তবে হ্যাঁ, আমাদের এই যে আমরা বিগত সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে যে আমরা দেখছি যে আমাদের বিভিন্ন সময়ে আমাদের এই যে জুলাই যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছে, আমরা এখানে খুবই শঙ্কিত এবং আমরা মনে করি আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে আমাদের অবশ্যই রাস্তায় নামা উচিত এবং আমাদের এই সহস্র উপদেশটা আসলে তার যে কাজ, তার যে অপরাধী খুঁজে বেড়ানোর কাজ, সেটা বাদ দিয়ে সে যদি পেঁয়াজ আলো খুঁজতে থাকে তাহলে তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোদিন পুরোটা আশা করা যায় না। আমরা যেহেতু এখন এটা তদন্তাধীন অবস্থায় আছেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা আগে বিষয়টা অবজার্ভ করছি গভীরভাবে, আমরা সুষ্ঠু বিষয়টাকে জানার চেষ্টা করছি। আমরা অবশ্যই আমাদের দিক থেকে সেন্টারের সাথে আলোচনা করে পরবর্তী সময়ে কঠিন থেকে কঠিন কর্মসূচি আসবে। ওনার বাম কানের উপর দিয়ে চামড়া নিচে দিয়ে গুলি এক পাশে বেরিয়ে গেছে আর কি। এখন উনি আশঙ্কামুক্ত আছে, চিকিৎসা চলতেছে। আর ঘটনা কোথায় ঘটছে, কে ঘটাইছে, কিভাবে ঘটছে, এগুলো আমরা আমাদের টিম কাজ করতেছে। ফিল্ডার 2টা টিম আছে ঘটনাস্থলে। আমরা খুব শীঘ্রই আপনাদের মূল রহস্য উদ্ঘাটন করে আপনাদের জানাতে হবে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল বাসা ভাড়া নিয়েছে। তা উনি বলছে যে আমি এনজিওতে চাকরি করি, সাথে ওনার হাজবেন্ড নামে একটা ছেলেও থাকে। আমরা তো মনে করেছি ওনার হাজবেন্ড ওয়াইফ ভাড়া নিছে। এই তারপরে আজকে সকালে ফোন পেয়ে আমি দৌড়ে এসে দেখি যে বাসার ভিতরে ব্লাড, এই সমস্ত কাণ্ড, এগুলো তো আমরা কিছুই জানি না। ওনাকে বাসা ছাড়ার আমরা নোটিশ করে দিয়েছি, উনি 30 তারিখে বাসা ছেড়ে দেবে। এই নোটিশে উনি বলছে আমি চলে যাব। আজকে শুনি যে এই ঘটনা, পাহারা দেওয়ার জন্য থাকতে হয়েছে। তখন উনি আমাকে যে বলতেছে যে এরকম আমার মনে হয় একটা ভুল হয়ে গেছে, যে ওই ঘরটায় না বিভিন্ন রকম পুরুষ লোকরা আসা যাওয়া করে। আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দাও। উনি আমার কথা মতো উনি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিছে। 30 তারিখে আমার বাসাটা খালি করার কথা ছিল, আজকে আমার এই ঘটনা। আজকে সকালে আমরা তথ্য পাই যে আমাদের কাছে ইনফরমেশন আছে যে একজন এনসিপির নেতা গুলিবিদ্ধ এবং সে আড়াইশোপেটে আছে এবং সে গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে প্রথমে আমরা ভিক্টিমের কাছে আমাদের টিম পাঠাই এবং পিওতে আমি নিজে আসি এবং আমার অন্যান্য অফিসারও আসে। এবং পিওতে এসে আসলে প্রথমে আমাদের কাছে পিও নিয়ে একটা কনফিউশন ছিল যে আসলে গাজী মেডিকেলের সামনে ঘটনা ঘটেছে কিনা। তো ওখানে আমরা কোনো ধরনের সিমটম পাই নাই। তো আমরা খুঁজতে খুঁজতে প্রথমে আমরা লাজ ফার্মায় যাই, ওইখানে আমরা ভিডিও ফুটেজ পাই। ওই ভিডিও ফুটেজে দেখা যায় যে গতকাল রাত্রে ভিকটিম এবং তার সঙ্গে আরও 2জন পুরুষ গাড়িতে করে আসে এবং 5:30টার দিকে নেমে আলাস্কা মসজিদ দিকে আসে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে খুঁজতে থাকি যে আসলে ঘটনা কোথায় ঘটে। আমরা খুঁজতে খুঁজতে এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢোকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা। এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি, এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকুন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে।